শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। নববর্ষের দিনেও আমি সকাল 11টায় একটি ক্লাস নিয়েছি, 12টায় এখন আবার আরেকটি ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। আমাদের ক্লাসটি যদিও কি 7টায় শুরু হওয়ার কথা ছিল, তোমরা জানো দেশের সিচুয়েশন সব কিছু মিলে একটু মানুষ সব রাস্তায় নেমে গিয়েছে। তো যাই হোক, মূল কথা হলো যারা বাইরে বের না হয়ে আজকে এই ক্লাসটির জন্য অপেক্ষা করছো এবং নিজের ক্যারিয়ার নিয়ে অনেকটা চিন্তিত, নিজের ক্যারিয়ার নিয়ে অনেকটা হতাশায় ভুগছো, তোমাদের জন্যই মূলত আমাদের আজকের এই ক্লাসটি। আমি ক্লাস নিচ্ছি, ফ্রি হয়ে ফোন দিচ্ছি। তোমাদের জন্যই মূলত আমাদের আজকের এই ক্লাসটি। আমি আশা করব প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা কিছু না কিছু মেসেজ নিয়ে যাবে। তো এই ক্লাসটি মূলত শুধু শেখার বিষয় না, এটা একটা পরবর্তীতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য একটা রোড ম্যাপ। নট অনলি দ্যাট, পাশাপাশি তোমার পরবর্তী ক্যারিয়ারে তুমি কি করবা, কোন স্টেজে আসলে কোন বিশ্ববিদ্যালয় বা কোন কলেজে ভর্তি হয়ে নেক্সট পরবর্তী কি করবা সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা রোড ম্যাপ ক্লাস। সো আশা করি সবাই ভালো আছো। যারা, আমি সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি, যারা এত ত্যাগ পরিশ্রম করে প্রতিনিয়তই ক্লাস করে, সেই 1 বছর আগ থেকে শুরু করেছে, আল্লাহ যেন তাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে দেয়। আল্লাহ যেন তাদেরকে জীবনে কোনো না কোনো উপায়ে তাদের এই পরিশ্রম এবং ইচ্ছা চেষ্টার কারণে আল্লাহ যেন কোনো না কোনো একটা জায়গায় তাদেরকে একটা ভালো জায়গা করে দেয়। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেটা মূল বলতে চাচ্ছিলাম সেটা হলো যারা সেকেন্ড টাইমার, গত বছর অলরেডি একবার পরীক্ষা দিয়েছো, দিস ইজ ইউর লাস্ট চান্স। তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটি সহ সামনে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে ভর্তি হয়ে একটা ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার ট্রাই করবা। আমি আবারও বলছি, যেহেতু তুমি সেন্ট্রালে পড়বা অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো একটা কলেজে ভর্তি হবা, সুতরাং এখানে যেন ভাইয়ার একটাই কথা রাখবা, এখানের সাবজেক্টটা যেন ভালো হয়। অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা, তুমি যেই ইউনিটের হও না কেন, ওই ইউনিটের যেন বেস্ট সাবজেক্টটা, ওইখানে যেন র্যাঙ্কিংয়ের ভালো সাবজেক্টটা তুমি পাও। কারণ অনেক সময় কি হয়, সাবজেক্টও মানুষ বলে না, কিছু ধারে কাটে কিছু ভারে কাটে। সো অনেক সময় সাবজেক্টেও অনেক কিছু কেটে যায়। অর্থাৎ ভালো একটা সাবজেক্ট হলে যারা একান্তই সেকেন্ড টাইমার, আর কোনো সুযোগ নেই, আমি তোমাদেরকে বলবো কোনো একটা কলেজ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা অথবা সেন্ট্রালে ভর্তি হয়ে নিজের মতো করে খুব বেশি পরিশ্রম করবা, কোনো একটা সাবজেক্ট ধরে এগোবা। আমার কথা হচ্ছে, গ্রাজুয়েশন ছাড়া এই দেশে তোমার কোনো ভ্যালু নাই, তো ইউ আর ভ্যালুলেস। সো গ্রাজুয়েশন কমপ্লিট করতেই হবে, সেটা যে কোনো জায়গা থেকে হোক না কেন। অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি হয়, সেটা যেন হয় ভালো একটা সাবজেক্ট। ওকে, এটা হলো মূল কথা। যাই হোক, আমরা যদি শুরুতেই বলে দেই যে এখানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, তাহলে আমি আবারও বলছি, যারা আমার প্রিয় শিক্ষার্থী, যারা এতদিন আমার ক্লাস করেছ, শুধু আমার খাতাটা পড়ে যাবা বাংলা দ্বিতীয় পত্রের জন্য, দ্যাটস এনাফ ফর ইউ। দুনিয়ার অনেক কষ্ট করা লাগবে না, অনলি আমার খাতাটা পড়ে যাবা আর বিগত বছরের প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করবা, আর কিচ্ছু লাগবে না। বাংলা দ্বিতীয় পত্রে আর কোনো বই ধরা লাগবে না, বাজারে যা আছে সব ফেলে দাও, শুধু আমার হ্যান্ড নোটটা পড়বা, আমি যা লিখে দিয়েছি এতদিন তা পড়বা। আর কি করবা, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করবা। ওকে, আর যারা যে 2-1 জন আছো আমার কাছে এতদিন আমাদের হাই এডুকেশনে ক্লাস করোনি, তোমাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি প্র্যাকটিস করো। ওকে, আর টেক্সট বুক সম্পর্কে ভালো আইডিয়া রাখো। গল্প কবিতা, শব্দার্থ, উৎস পরিচিতি, গল্প কবিতাগুলো এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আর আরেকটা কথা বলছি, সামনে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারিখ দিলে আমরা সেখানকার জন্য ক্লাস দিব। তবে যারা ফার্স্ট টাইমার ছিল, অর্থাৎ সামনে আবার তোমাদের পরীক্ষা দেওয়ার নেক্সট ইয়ার সুযোগ আছে, এই সুযোগ অবহেলা করবা না। যারা গত বছর যারা একবার পরীক্ষা দিয়ে ফেল করেছে, এই বছর পরীক্ষা দিয়ে তারা ভালো ভালো পজিশনে চলে গিয়েছে। কারণ যারা একটা বছর গ্যাপ দিবা, 1 বছর অনেক কিছু শেখা হবে। যারা ফার্স্ট টাইমার একবার পরীক্ষা দিয়েছ, এখন আবার পরীক্ষা কি করবা, দিবা, এইচএসসি 25 আবার সুযোগ আছে।
তুমি অবশ্যই তোমার আইডেন্টিটি চেঞ্জ করার জন্য এই লড়াই করবা। মনে রাখবা, সারা জীবন রাস্তায় ঘোরার চেয়ে 1 বছর গ্যাপ দিয়ে ভালো জায়গায় চলে যাওয়া অনেক বেশি ভালো। তোমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হবে 1 বছর অনেক সময় তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। তোমার যারা ব্যর্থ তারা তোমাকে ভুল ইনফরমেশন দিবে। এই ব্যর্থদের গল্প শুনবা না, যারা সফল তাদের গল্প শুনবা। মনে রাখবা, সফলতা যদি 1 বছর পরেও হয় এবং আইডেন্টিটি যদি 1 বছর পরেও পাল্টায়, অবশ্যই সেই আইডেন্টিটি তোমাকে পরিবর্তন করতে হবে। আসো আমি আবারও বলছি, বাংলা দ্বিতীয় পত্র যারা এতদিন আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের ক্লাস করেছো, আমার হ্যান্ড নোট পড়বা, যে ফাউন্ডেশন ক্লাসগুলো করিয়েছি, এর পাশাপাশি কি করবা, সেটা হলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন পড়বা আর হলো টেক্সট বুক পড়বা। ঠিক আছে, টেক্সট বুক, গল্প কবিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখি 1 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই একটা না একটা জায়গায় ভর্তি হয়ে থাকতে হবে। মনে রাখবা, গ্রাজুয়েশন তোমাকে কমপ্লিট করতেই হবে, গ্রাজুয়েশন ছাড়া আগানো যাবে না। সবাই সবাই প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই উত্তর দাও। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যতজন ক্লাসে আছো, যতজন আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান লাইক রিয়েক্ট দাও যেন অন্যদের কাছে ক্লাসটি চলে যায়। যারা পহেলা বৈশাখ, মনে করো আমি গাড়ি দিয়ে আসতে আসতে মানে খুব বাজে একটা সিচুয়েশনে মন চাচ্ছে, সেই সকাল থেকে ক্লাস নিচ্ছে, আমার কোনো পহেলা বৈশাখ নাই, যাই হোক, এই যে স্যাক্রিফাইস মানে এই দিনও ক্লাস নেওয়া, যারা ক্লাস করে এদের জন্য অবশ্যই রিওয়ার্ড থাকবে। আমি স্যাক্রিফাইস করছি, আমি এটার জন্য রিওয়ার্ড পাবো। তোমরা এই যে বাহিরে বের হচ্ছ না, আড্ডা দিচ্ছ না, সকলের সাথে গা ভাসিয়ে দিচ্ছ না, এটার জন্য আল্লাহ অবশ্যই তোমার জন্য কিছু রাখবেন ইনশাল্লাহ। ওকে, প্রত্যেকেই হাজিরা দাও, লাইক রিয়েক্ট দাও যেন অন্যদের কাছে চলে যায়। সবাই সঠিক উত্তর দাও। সবাই প্রত্যুষ, আমরা জানি জফলা থাকলে রস্বইকার হয়। জফলা থাকলে কি হয় বলো তো? রস্বইকার হয়। দেখি তোমাদের মনে আছে কিনা, সব পড়ানোর মধ্য থেকেই। জফলা থাকলে কি হয়? রস্বইকার হয়। জফলা থাকলে রস্বইকার হয়। তাহলে তারপরে তয়ের সাথে কি ফলা? জফলা। জফলাটাকে রস্বইকার বানাইলাম, প্লাস দীর্ঘকার আছে মূর্ধন্যর সাথে, দীর্ঘকারটা দীর্ঘ হয়ে গেছে, প্রতিযোগ উস, প্রতিযোগ উস, দীর্ঘ মূর্ধন্যস্ব, প্রতিযোগ দীর্ঘ মূর্ধন্যস্ব, খ। এটার উত্তর হলো খ। এটার উত্তর হলো কি? খ। সবাই যতজন আছো প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও, হাজিরা দাও। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা মানে আজকে ক্লাস করতেছ, বাহিরে আড্ডা না দিয়েও সবার সাথে গা ভাসিয়ে দাও না, আল্লাহ যেন তোমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা জানি একটা নিয়ম, আমরা সেটা একটা নিয়ম জানি, জবা জফলা থাকলে রস্বইকার হয়। আমরা যদি উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে বলতো? উপরযুক্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে মনে রাখবা। এই র আর রেপ কি কথা? একই কথা। র ইকুয়াল টু রেপ, র ইকুয়াল টু রেপ, বা রে ইকুয়াল টু র। তাহলে এখানে কি হবে? রস্যু প, এই রেপটাকে আমরা র কল্পনা করলাম। মনে রাখবা, জ বা জফলা, জ অথবা জফলা ইকুয়াল টু রস্বইকার বা দীর্ঘইকার হয়, আগের বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে উচ্চারণ করো উপর জুপরি। তাহলে জটা র এর সাথে রস্বইকার হিসেবে যুক্ত হলো উপরি, আর রস্যু কয়ত, রস্যু কয়ত, উক্ত। তাহলে আমরা একটা নিয়ম পড়িয়েছি, যেখানে জ বা জফলা দেখব সেটাই রস্বইকার হবে। তাহলে এটার উত্তর হলো খ। সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সবাই সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সবাই সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সৃষ্টি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। উপরি যোগ উপরি, কে লিখছে এটা? জেরিন খান, জেরিন খান, জায়েদ খান, জায়েদ খান। লক্ষ্য করো, এই যে উপরি যোগ উপরি না, উপরি যোগ উক্ত, উপর জুপুরিটা হলো উপরি যোগ উপরি। ওকে, তাহলে সৃষ্টি মনে রাখবা, সৃষ্টি সংক্রান্ত শব্দের ধাতু কি? সৃজ। সৃষ্টি সংক্রান্ত শব্দের ধাতু হলো সৃজ। সৃজ ধাতু হসন্ত হবে, যদি হসন্ত কোনো অপশনে না থাকে সেটা ভিন্ন কথা। সৃজ, তাহলে এটা ধাতু হলো সৃজ। আর পেছনে কি থাকবে? টি এর জন্য কি হবে? সৃজ যোগ তি, সৃজ যোগ তি। মনে রাখবা, বক্তব্য, বক্তা, বক্তব্য, মানে বলা জাতীয় শব্দের ধাতু হলো বচ, আমরা জানি তাই না?
সৃষ্টি জাতীয় শব্দের ধাতু কি? সৃজ। দেখা জাতীয় শব্দের ধাতু কি? দৃশ। দেখা জাতীয় শব্দের ধাতু কি বলতো? দৃশ। বলা জাতীয় শব্দের ধাতু কি? বচ। ওকে, আমরা যদি বলি বক্তব্য, আমরা যদি বলি কি? বলো বক্তব্য, তাহলে বক্তব্যের ধাতু কি? বচ। আমরা ধাতু শিখাইছি বচ যোগতব্য। যারা আমার প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটি করনি, তুমি ভুল রাস্তায় আছো। ওকে, প্রকৃতি প্রত্যয় আমি যেইটুকু পড়িয়েছি, যেটুকু ফ্রি ক্লাসে দিয়েছি, দ্যাটস এনাফ ফর ইউ। জাতীয় বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যাবা, সব কমন পেয়ে যাবা। আমি যতটুকু তোমাকে কি করেছি, মানে দেখিয়ে দিয়েছি প্রকৃতি প্রত্যয়, ওইটুক পড়লেই পরীক্ষা কমন পাবা। আমি শিখিয়ে দিয়েছি প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে, আমি শিখিয়ে দিয়েছি। লক্ষ্য করেছ, প্রকৃতি আর প্রত্যয়, আগের অংশ প্রকৃতি, পরের অংশ প্রত্যয়। এই প্রকৃতি ক্রিয়া প্রকৃতিও হয়, নাম প্রকৃতি হয়। মূলটা যদি নাম হয়, মূলটা যদি কি হয়? নাম হয়, তাহলে নাম প্রকৃতি। আর মূলটা যদি ধাতু হয়, তাহলে ক্রিয়া প্রকৃতি, পরেরটা প্রত্যয়। আগেরটা যদি কি হয়? ক্রিয়া হয়, পরেরটা কৃত প্রত্যয়। আগেরটা যদি নাম হয়, পরেরটা তদ্ধিত প্রত্যয়। এখন আমি যদি বলি এইরকম যে নাগরিক, নাগরিক, হ্যাঁ নাগরিক, এই মূল শব্দটা কিন্তু, এই পুরো শব্দটার মূল হলো নগর। নগর কিন্তু কোনো ক্রিয়া না, তাহলে এটা হলো নাম। নাম হইলে তদ্ধিত প্রত্যয়। আর মূলটা যদি কোনো ক্রিয়া হয়, তাহলে কৃত প্রত্যয়। আর মূল যদি না বুঝো, একদম বিচ্ছিরি ব্যাকাপ্পা লাগে, খুবই কঠিন লাগে, তাহলে আমরা সেটাকে বলবো কৃত প্রত্যয়। যেমন লক্ষ্য করো, বুদ্ধি, এই বুদ্ধির মূল কি? বুধ। তাহলে বুধ এটা কি কোনো নাম? না, এটা একটা ধাতু। বলো, বুধ এটা কোনো নাম না, এটা একটা কি? ধাতু। তাহলে বুধ যোগ কি হবে? তি। বুধ যোগ কয় সংযুক্ত তৈর শিকার হইতে হয়, হ্যাঁ এরকম বুদ্ধি অথবা তৈর শিকার থাকতে পারে। তাহলে এটা কি বলো? এটা কোনো নাম না। যেগুলো বোঝা যায় না, কঠিন, একদম নতুন কোন শব্দ, সেগুলোকে আমরা বলবো কৃত প্রত্যয় দিয়ে দিব। ওকে, তাহলে মনে রাখবা, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে মূলটা যদি একদম কঠিন হয়, কৃত প্রত্যয় দিয়ে দিবা, হয়ে যাবে। আর মূল যদি কোনো নাম হয়, তদ্ধিত প্রত্যয়। মূল যদি কি হয়? নাম হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? তদ্ধিত প্রত্যয়। তাহলে আজকের সঠিক উত্তর হলো সৃজ যোগতি। সৃজ যোগতি, এইটা এখানে একটা হসন্ত হওয়ার কথা, যেহেতু ছিল না, এর বাইরে কোনো অপশন নাই। তবে মনে রাখবা, যদি কোনো অপশনে এইরকম হয় সৃজ, কোন অপশনে যদি এইরকম হয় সৃজ, আরেক অপশনে যদি এইরকম হয় যে সৃজ একটাই হসন্ত আছে আরেকটাই হসন্ত নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই হসন্ত যুক্তটা সঠিক উত্তর হবে। কোনটা সঠিক উত্তর হবে বলো? হসন্ত যুক্তটা। নেক্সট, প্রবন্ধ শব্দটির কোন সমাস সাধিত? প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? দেখি সবাই উত্তর করো। প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? সবাই উত্তর করো। প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? সবাই উত্তর করো। প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? প্রবন্ধ শব্দটি কোন সমাস সাধিত? সবাই উত্তর করো। প্রবন্ধ হলো প্রজে বন্ধ, প্রজে বন্ধ, তারে বলে প্রবন্ধ। আমরা জানি প্র, পরি, প্রতি, অভিউত, কিছু উপসর্গের পরে যদি কৃদন্ত পদ থাকে, মূল কথা হলো আমরা কিছু শব্দ জানি। আমরা কি জানি? লক্ষ্য করো তো, প্রবন্ধ, হ্যাঁ প্রবন্ধ আছে, তারপরে আছে পরিভ্রমণ, পরিভ্রমণ, হ্যাঁ তারপরে আছে প্রবচন, 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 তারপরে আছে প্রগতি, প্রগতি, হ্যাঁ তারপরে আছে অভিমুখ, অভিমুখ। ওকে, এই তার দুই একটা ছাড়া মনে রাখবা, উপসর্গ শুরুতে থাকলে 99% ক্ষেত্রে সব কি হবে? সব হবে অব্যয়ী ভাব সমাস, অব্যয়ী ভাব। শুরুতে উপসর্গ থাকলেই কি হবে? অব্যয়ী ভাব। বাট এই কয়েকটা, প্রবন্ধ, পরিভ্রমণ, প্রভাত, আরেকটা আছে প্রভাত, এই কয়েকটা হলো প্রাদি সমাস। এই কয়েকটা কি? প্রাদি সমাস। তাহলে মনে রাখবা, শব্দের শুরুতে যদি উপসর্গ থাকে, হয় প্রাদি হয়, নতুবা অব্যয়ীভাব হয়। তাহলে প্রাদি অল্প কয়েকটা উদাহরণ, 6-7-8টা উদাহরণ, এই কয়েকটা উদাহরণ তুমি দেখে নিবা। প্রবন্ধ, পরিভ্রমণ, প্রবচন, প্রগতি, অভিমুখ, প্রভাত, এই কয়েকটা হলো প্রাদি সমাস, এই কয়েকটা কি? প্রাদি সমাস। আর বাকি সব দেখবা কি? অব্যয়ীভাব সমাস, বাকি সব অব্যয়ীভাব সমাস। তাহলে
আমার আগে আমি আবারও বলছি, যদি উপসর্গযুক্ত সবগুলো ম্যাক্সিমাম কি হবে? অব্যয়ীভাব। আর দুই একটা আছে কি বলতো? প্রাদিশ সমাস। দুই একটা আছে কি? প্রাদিশ সমাস। তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন আসে উপসর্গ প্রধান সমাস কোনটি, তুমি বলবো অব্যয়ীভাব। তুমি কি বলে দিবা? অব্যয়ীভাব। যেমন উপকূল, 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 কুলের সমীপে, উপ একটা উপসর্গ, এটা কি? অব্যয়ীভাব। আমরা যদি বলি আমরণ, আমরণ, আ উপসর্গ আছে মরণ পর্যন্ত, তাহলে আ একটা উপসর্গ, এটা কি হবে বলো? অব্যয়ীভাব। আমরা যদি বলি ফি বছর, ফি বছর, বছর বছর, আর ফি একটা উপসর্গ, তাহলে এটা কি? অব্যয়ীভাব। আমরা যদি বলি বেহায়া, বেহায়া, তাহলে এটা কি হবে? অব্যয়ীভাব, কারণ বে একটা কি? উপসর্গ। আমরা যদি বলি আকণ্ঠ, আকণ্ঠ, আ একটা উপসর্গ, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। তা আমরা ব্যতিক্রম একটা অব্যয়ীভাব সমাস মুখস্থ করবা, সেটা হলো যথা রীতি। যথা রীতি, রীতিকে অতিক্রম না করে, যে যথারীতি, রীতিকে অতিক্রম না করে। ওকে, তাহলে এই যথারীতিটা অব্যয়ীভাব মুখস্থ করবা। এছাড়া উপসর্গ থাকলেই সব অব্যয়ীভাব। এই কয়েকটা প্রাদিশ সমাস, এই কয়েকটা প্রাদিশ সমাস। আর নিত্য সমাস কোনগুলো মনে আছে? নিত্য সমাস হলো অন্তর মাত্র খানা কেবল তুল্য থাকবে। তাহলে আমরা বলেছিলাম গ্রামান্তর, দেশান্তর, এরকম বলেছিলাম না? অন্তর মাত্র খানা কেবল তুল্য থাকলে আমরা তাকে কি বলবো বলতো? নিত্য সমাস। সেগুলোকে আমরা কি বলবো? নিত্য সমাস। মনে আছে? গ্রামান্তর, দেশান্তর, ঘরখানা, দর্শন মাত্র, কাল সাপ। মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা কাল সাপ, কাল সাপ, এটা একটা কি সমাস? নিত্য সমাস। কাল সাপ, কাল তুল্য সাপ, কাল সাপ। গত্যন্তর, অন্যগতি, ঠিক আছে? কাল ঘুম, কাল সাপ, কাল ঘুম, কাল ঘুম, কাল ঘুম, কাল রূপ ঘুম, কাল সাপ, কাল রূপ সাপ। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, সুনীল শব্দের সুখ কোন উপসর্গ? দেখি সবাই পারো কিনা। সুনীল শব্দের সু কোন উপসর্গ? সুনীল শব্দের সু কোন উপসর্গ? আমরা জানি আশুবিনী বাংলায়ও আছে, সংস্কৃতিতেও আছে। আশুবিনী, এই দুই চারটা বাংলায়ও আছে, সংস্কৃতিতে আছে। এগুলো কখন বাংলা বলবো, কখন সংস্কৃত বলবো, সেটা দেখি পারো কিনা। সুমন শব্দের সু কোন উপসর্গ? সুনীল শব্দের সু, সুনীল শব্দের সু কোন উপসর্গ? রিফাত মোল্লা ভাইয়া, কোর্স সম্পর্কে বলেন, কি করে ভর্তি হব? তুই বেটা একটা মেসেজ দিবি, সেটা যদি ঠিকঠাক না দিতে পারো তাহলে হইলো? ঠিকঠাক মতো তো দিতে হবে। কি একটা এতদিন ফেসবুক চালাও, মোবাইল চালাও, একটা যদি ভর্তি সংক্রান্ত একটা মেসেজ দিবা। রিফাত মোল্লা, তুমি কি মোল্লা পরিবারে নাকি মিরপুরের মোল্লা পরিবার? যাই হোক, সবাইকে মেনশন দিও না তোমরা, আমাকে মেনশন দাও। সবাই আমাকে খুঁজে পাইছো? আমারে মেনশন দাও। কারো কেউ না থাকলে ভাইয়ারে মেনশন দাও। এই যে, ঠিক আছে, তোমাদের যাদেরকে মেনশন দিতেছে ওদেরকে আমি দেখে আসছি রাস্তায়। কেউ কারো হাতে ধরে রাখছে, কেউ কারো জড়ায় ধরে রাখছে, কেউ কারো রিক্সায়, কেউ শাড়ি পরে। হায় হায়, মানে কি যে একটা বাজে অবস্থা রাস্তার, মানে আল্লাহু আকবার, আল্লাহ মাফ করো। এরকম জায়গা থেকে ফিরে আসছি আমি তোমাদের মাঝে, এটাও একটা আল্লাহর বড় শুকরিয়া এবং কি বলো তোমাদের ভালোবাসা। ঠিক আছে, ওকে। তাহলে সুনীল শব্দের সু, কয়েকজন বলছে খাঁটি বাংলা। এই সুনীল শব্দের সু কি খাঁটি বাংলা? না, মনে রাখবা আশুবিনী, আশুবিনী যুক্ত শব্দে, আশুবিনী যুক্ত শব্দে যদি আশুবিনী থাকার পরে ওই শব্দে যদি মূর্ধন্য থাকে, মূর্ধন্যস্য থাকে, ক্ষীয় থাকে, ক্ষীয় থাকে, বিজ্ঞানের এই যুক্ত বর্ণটি থাকে, তারপরে দীর্ঘইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, দীর্ঘই অথবা কি দীর্ঘইকার অথবা দীর্ঘ অথবা দীর্ঘকার, হ্যাঁ, এগুলো যদি থাকে, এগুলো যদি কি থাকে, তারপরে রি অথবা রিকার, রি অথবা রিকার যদি থাকে, তারপরে আমরা তারপরে জফলা থাকতে পারে। মূল কথা হলো আশুবিনী যুক্ত শব্দ যদি এই ধরনের বর্ণ থাকে, ইকুয়াল টু তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ। তাহলে আশুবিনী যুক্ত শব্দে যদি এই ধরনের বর্ণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ। বুঝতে পেরেছ? তাহলে সুনীল, তাহলে সুযুক্ত শব্দে দীর্ঘইকার আছে, কি কার আছে? দীর্ঘইকার আছে। তাহলে আশুবিনী যুক্ত শব্দে যদি মূর্ধন্য, মূর্ধন্যস্য, ক্ষীয়, বিজ্ঞানে যুক্ত বর্ণ, দীর্ঘই, দীর্ঘইকার,
দীর্ঘ দীর্ঘকার, রি রিকার এই ধরনের বর্ণ থাকে, তাহলে আমরা ওই আশুবিনীকে সংস্কৃত বা তৎসম উপসর্গ হিসেবে মানব, সংস্কৃত অথবা তৎসম উপসর্গ হিসেবে নিব। মনে থাকবে। এখন আমি যদি বলি, লক্ষ্য করো, আমরণ, 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 তাহলে আমরণের বাংলা না সংস্কৃত বলো? ওই যে মূর্ধন্য আছে, কন্য আছে, মূর্ধন্য আছে, এবং এখানে আবার ওই কমন আছে, বাংলায় আছে, সংস্কৃতিতে আছে, তাহলে এটা কি হবে? সংস্কৃত। এটা কি হবে? সংস্কৃত। আমি যদি বলি সুতীক্ষ্ণ, সুতীক্ষ্ণ, লক্ষ্য করো এই সু কোন উপসর্গ? সংস্কৃত, কারণ দীর্ঘইকার আছে, আবার ক্ষীয় আছে, দুই ভাবে বোঝা যায় এটা কি? সংস্কৃত উপসর্গ। আমি যদি বলি বিজ্ঞান, বিজ্ঞান, বলো বিজ্ঞানের বি কোন উপসর্গ? ডেফিনেটলি বলবা সংস্কৃত উপসর্গ। বিজ্ঞানের বি কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। কারণ ওই বির মধ্যে কি আছে বলো? এই যে এই বর্ণটা আছে, যুক্ত বর্ণটা আছে। আশা করি বুঝতে পেরেছ। বুঝছো না বুঝো নাই? আমি যদি বলি বিচরণ, বিচরণ, হ্যাঁ বিচরণ, এই বি কোন উপসর্গ? ডেফিনেটলি সংস্কৃত, কারণ এখানে কি আছে? মূর্ধন্য আছে। বলো এখানে কি আছে? মূর্ধন্যতা আছে। আর এর বাইরেও আমি আশুবিনী যেগুলো বাংলা সেগুলো গল্প আকারে লিখে দিয়েছি, ওইটুক পড়বো। আবারও বলি, হাত জোর করে বলি, লেখাপড়া করো। এই কয়েকদিন চান্স পাওয়ার পর মানে এরকম আবেদন পেয়েছি যে ভাইয়া আমি আপনার যে হ্যান্ড নোট প্রত্যেকটা টপিক যেভাবে পড়িয়েছেন ঠিক হুবহু লিখছি, হুবহু নোট করেছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এখন আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি, আমি স্টুডেন্ট পড়াবো আপনার এই হ্যান্ড নোট দিয়ে, আপনি আমার জন্য দোয়া করেন। ঠিক আছে? সো তোমরা ভাবছো তুমি তোমার সবকিছু শেষ হয়ে গেছে, আসলে না। হয়তো তোমার সবকিছু এমন ভাবে শুরু হবে তুমি কল্পনাও করতে পারো নাই, যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, দেখবা এদের চেয়ে অনেক সময় পিছিয়ে পড়ে যারা যারা ব্যাকবেঞ্চার, তাদের ক্যারিয়ার অনেক ব্রাইট হয়, অনেক শার্প হয়। মানে তাদের ক্যারিয়ার, টাকা পয়সা ফার্স্ট বয়ের তুলনায় ব্যাকবেঞ্চারদের অনেক বেশি হয়। এবং দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ, বিটার ট্রুথ। তুমি এটাই সত্য কথা। যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, দ্যাট মিনস আমি তাকে ছোট করছি না, তারা অনেক ক্ষেত্রে অনেক সম্মানের বিষয়, সম্মান পায়, অনেক ভালো জায়গায় থাকে। বাট দিন শেষে যারা ব্যাকবেঞ্চার এরা কিন্তু সবাইকে টপকে অনেক ভালো জায়গায় চলে যায়। সো কোনোভাবে নিজেকে ছোট করে দেখার কিছু নাই। ওকে, কোন পার্টি বিশেষ্য নয়? কোন পার্টি বিশেষ্য নয় মানে কোন? তিনটা আছে বিশেষ্য, একটা বিশেষ্য না, সেটা বের করো দেখি, পারো কিনা। লিখছো সবাই? কোন পার্টি বিশেষ্য নয়? তাহলে মনে রাখবা, আমরা জানি জফলা থাকলে, শেষে তা থাকলে, অথবা শেষে জয় অথবা রেপ থাকলে, এগুলো থাকলে কি হয়? বিশেষ্য হয়। ওকে, তাহলে দারিদ্র এটা বিশেষ্য আমরা জানি। দরিদ্রতা, শেষে তা আছে, বিশেষ্য। তা, সভ্যতা, সভ্যতা এটা ভুল, তাহলে সভ্য শব্দটা। আর মনে রাখবা, জফলা এবং জফলা প্লাস তা যদি একসাথে থাকে তাহলে সেই শব্দটা ভুল হয়। তাহলে এই দিন হলো বিশেষ্য নয়, এটা হলো বিশেষণ। বলো, দিন হলো বিশেষ্য নয়, এটা হলো বিশেষণ। এর বিশেষ্য হলো দীনতা, এর বিশেষ্য হলো দীনতা, এর বিশেষ্য হলো দৈন্য, অথবা এর বিশেষ্য হলো দৈন্য। আর দিন হলো বিশেষণ। বলো, দিন হলো কি? বিশেষণ। বুঝতে পেরেছো? দিন কি? বিশেষণ। ওকে, নেক্সট উত্তর দাও, নেক্সট উত্তর দাও সবাই। সবাই উত্তর দাও। সবাই সবাই কি বললাম? তানিয়া মাকে চিঠি লিখছে, এই বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের? কে লিখছে? তানিয়া। যে লেখে, যে বলে, যে খায়, যে পিড়ায় সে হলো কর্তা। যে কাজ করে সে কর্তা। আর যাকে কেন্দ্রে, কর্তার কাজ যার উপর পড়ে, কর্তার কাজ যাকে কেন্দ্র করে সে কর্ম। আন বলো তো,
কি লিখছে? সিটি লিখছে। কি লিখছে? সিটি লিখছে। তাহলে সিটিও কি? কর্ম, কারণ সিটি কর্তা না, সম্প্রদানও না, করণও না, কর্ম। হ্যাঁ, লিখছে কি বলো? ক্রিয়া। লিখছে কি? এই শব্দটা হলো ক্রিয়া। তাহলে কর্তা আছে, ক্রিয়া আছে, কর্ম কয়টা? দুইটা। এটারে বলে দ্বিকর্মক ক্রিয়া। এটারে কি বলে? দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। অনুরূপভাবে বাবা আমাকে কলম দিয়েছে। বাবা আমাকে কলম দিয়েছে। কলম দিয়েছে। কে দিয়েছে? বাবা দিয়েছে। তাহলে বাবা কর্তা, কাকে দিছে? আমাকে। যে রিসিভ করে সে আজীবন কর্ম। যদি দান অর্থে রিসিভ করে তাহলে সম্প্রদান। এছাড়া তুমি যা রিসিভ করবা সেই জিনিসটা কর্ম, আর তুমি যে রিসিভ করছো রিসিভারও কর্ম। তাহলে এটা একটা কর্ম, এটা একটা কর্ম। কলম দিয়েছে, কি রিসিভ করছো? কলম। তাহলে কলম ও কর্ম। তাহলে এখানে কয়টা কর্ম? দুইটা কর্ম। দুইটা কর্ম থাকলে আমরা তাকে কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। আর অকর্মক মানে কোনো কর্ম নাই। হ্যাঁ, অকর্মক মানে কি? কর্ম নাই। তাহলে আমরা তাকে কি বলবো? মেয়েটি কাঁদছে। মেয়েটি কাঁদছে। কারণ কি? সেই ভিড়ের মধ্যে আসছে একজনের সাথে দেখা করতে, এখন আর তারে খুঁজে পায় না, এই জন্য কাঁদছে। তাহলে মেয়ে কর্তা, কাঁদছে ক্রিয়া, কোনো কর্ম নাই, এটারে বলে অকর্মক ক্রিয়া। আর কর্ম আছে, হ্যাঁ, তাহলে সেটাকে কি বলবো? সকর্মক ক্রিয়া। যেমন চাঁদ দেখছি, আমি চাঁদ দেখছি। চাঁদ দেখছি। তাহলে কি দেখছো? চাঁদ দেখছো। চাঁদ কর্ম, দেখছি ক্রিয়া, কর্ম আছে, এই জন্য সকর্মক। আর দ্বিকর্মক মানে দুইটা ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়া, কি ক্রিয়া বলো? প্রযোজক ক্রিয়া। ওকে, মা শিশুকে বউ দেখাচ্ছে। মা শিশুকে বউ দেখাচ্ছে। বউ দেখাচ্ছে। মা শিশুকে বউ দেখাচ্ছে। তাহলে কে দেখাচ্ছে? মা। কাকে দেখাচ্ছে? শিশুকে। একজন যদি আরেকজনকে পথ দেখায়, রাস্তা দেখায়, সহজ করে দেয়, যে দেখায় সে প্রযোজক কর্তা, যাকে দেখায় প্রযোজক কর্তা। আর বউ এখানে কর্ম, আর দেখাচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়ার কাজ মূল কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়। মনে রাখবা, এখানে যেখানে একজন কাজ করে, একজন আরেকজনকে দিয়ে কাজ করায়, যে করায় সে প্রযোজক কর্তা, যাকে দিয়ে করায় সে প্রযোজ্য কর্তা। আর তোমার নজর কার উপর? বইয়ের উপর। তুমি মৃত্যু পর্যন্ত যা দেখবা সব কর্ম। আর দেখাচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার কাজ মূল কর্তা নিজে না করে শিশুকে দিয়ে করাচ্ছে, এই জন্য এটার নাম প্রযোজক ক্রিয়া। নেক্সট, শাহরিয়ার নীরব, আলহামদুলিল্লাহ সব ভুলে গেছি। তোরে থাপড়ায়া, তোরে পুরান জুতা দিয়ে পিটাইতে হইবে। তুই এতদিন লেখাপড়া করিস নাই, নীরব। হবে? সবাই 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 উত্তর দাও। কোন বানানটি শুদ্ধ? সবাই উত্তর দাও। সবাই, কোন বানানটি শুদ্ধ? সবাই উত্তর দাও। আমরা একটা জিনিস জানি, সেটা হলো জ আর জফলা। জ আর জফলা একসাথে বসে না। কার পরে? রেফের পরে। তাহলে রেফের পরে জ আর জফলা আছে, এটা ভুল। রেফের পরে জ জফলা আছে, এটা ভুল। আমরা জানি রেফের পরে সেম বর্ণ দুইবার হয় না। সেম বর্ণ দুইবার হবে না। সেম বর্ণ দুইবার হবে না। দুইবার হবে না। সেম বর্ণ দুইবার হবে না। তাহলে কার্তিক, রেফের পরে ত কয়বার? দুইবার আইছে, তাহলে এটাও ভুল। ওকে, তাহলে রেফের পরে দ আর জফলা সেম বর্ণ না, দুইটা ভিন্ন বর্ণ। এই জন্য আজকে সঠিক উত্তর হলো সৌহার্দ্য। আজকে সঠিক উত্তর কি? সৌহার্দ্য। ওকে, আজকে সঠিক উত্তর কি বলো? সৌহার্দ্য। আজকে সঠিক উত্তর কি বলো? সৌহার্দ্য। আজকে সঠিক উত্তর সৌহার্দ্য। মনে রাখবা, সৌন্দর্য, রেপের পরে সেম বর্ণ দুইবার হবে না, সেক্ষেত্রে জ আর জফলা একসাথে বসবে না। কার পরে? রেফের পরে। মাইন্ড ইট। আর এছাড়া কোনো বর্ণ সেম বর্ণ দুইবার হবে না। সৌহার্দ্যতে নাই। দৈর্ঘ্য, ভুল না সঠিক? দৈর্ঘ্য এটা সঠিক, কারণ এখানে একটা ঘ আর একটা কি ফলা? জফলা। এখানে দুইটা জ আর জফলা না। ওকে, নেক্সট, ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? দেখি পারো কিনা। ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? কারা কারা হাজিরা দাও নাই? যারা উপস্থিত আছো প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও, যেন অন্যরা ক্লাসে আসে, বুঝে যে পড়তে হবে। কাউকে ভালো পথে আনা এটা একটা উপকার, সওয়াবের কাজ। হ্যাঁ, সারা বছর শুধু কিপটামি করো না। নিজের বন্ধু বান্ধবী যদি অনেক বড় লোক হয়, অনেক টাকার মালিক হয়, জীবনে একদিন যখন তুমি বিপদে পড়বা, তখন দূরের মানুষের কাছ থেকে না চেয়ে কাছের মানুষের ভালো থাকলে তাদের কাছে যাওয়ার সুযোগ থাকে।
ঠিক আছে, সবাই মিলে বড় হও, কিপটামি বাদ দিয়ে দাও, উদার হও, দেখবা আল্লাহ তোমাকে বড় করবে। ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? ধ্বনি বিকারের উদাহরণ কোনটি? হ চলে গেছে, হকার লোপ। হ্যাঁ, বন্যা থেকে বন্যা, বন্যা থেকে বন্যা, জফলার আগে রস্বইকার আসছে, এটার নাম কি বলো? যুক্ত বনের আগে রস্বই অথবা রস্যু আসলে এটা হলো হকার চলে গেছে, এটার নাম হকার লোপ। হকার লোপ, হকার লোপ। হ্যাঁ, বন্যা থেকে বন্যা, এটা হলো অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। হ্যাঁ, মারলো থেকে মারলো, মারলো, একটা র আর একটা ল, একটা র আর একটা কি ল, দুইটা দুই রকম বর্ণ সেম বর্ণে পরিণত হয়েছে, তার নাম সমীভবন। আগেরটা পাল্টাইছে না পরেরটা? বলো তো, আগেরটা পাল্টায় পরেরটা রূপ দাঁড়াচ্ছে। আগেরটা হইলে পরাগত সমীভবন, পরাগত সমীভবন, এটাও পরিবর্তন হয়েছে, পরাগত সমীভবন। হ্যাঁ, তাহলে আর লেবু থেকে নেবু, লয়ের জায়গায় কি হয়ে গেছে? ন। মনে রাখবে এখানে দুই রকম বর্ণ একরকম হয়েছে, এই জন্য সমীভবনের নিয়মের মধ্যেও পড়ছে, আবার বর্ণ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে লেবু থেকে নেবু, লয়ের জায়গায় ন হয়েছে, ধ্বনি কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। তাহলে এটা হলো ধ্বনি বিকার বা বিকৃত। ধ্বনি বিকার মানে বিকৃতি, ধ্বনি বিকৃত। হ্যাঁ, বুঝছো? বুঝছো সবাই? ওকে, নেক্সট। অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কতটি? অনুবীক্ষণ শব্দে অক্ষর আছে কতটি? অনুবীক্ষণ শব্দে অর্থ আছে কতটি? অক্ষর আছে কতটি? অনুবীক্ষণ শব্দ অর্থ অক্ষর আছে কয়টি? লক্ষ্য করো তো, আমি বলেছি, আমি যেভাবে পড়িয়েছি, একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। ইংরেজিতে যদি বাংলিশ করে লেখো তাহলে যতটা ভয়েল থাকবে ততটা অক্ষর। বাংলিশ করে লিখলে আমরা এরকম লিখবো, অনুবীক্ষণ, অনুবীক্ষণ। হ্যাঁ, তাহলে বাংলিশ করে লক্ষ্য করো, এখানে ভাওয়েল কয়টা? অ একটা, ও একটা, ইউ একটা, আই একটা, ও একটা, তাহলে কয়টা ভাওয়েল? 5টা। তাহলে অক্ষর কয়টা? 5টা। ঠিক আছে, অক্ষর কয়টা? 5টা। এবার আসো, আর আমরা যদি বাংলা থেকে বের করি, যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। লক্ষ্য করো, অ নিজে একটা অক্ষর, নু এখানে রস্য উচ্চারিত অক্ষর, বি এখানে দীর্ঘ উচ্চারিত অক্ষর, বিক। লক্ষ্য করো, বি শুধু এখানে শেষ হয় না, পরে কয়ের সাথে বিক্ষণ, ও নু, আমরা বলি না অনুবীক্ষণ, এরকম বলি না, অ নু বিক্ষণ। তাহলে এই লক্ষ্য করো, বিক তারপরে কি খন, তারপরে খন, এইভাবে আলাদা করলে লক্ষ্য করো, তাহলে বয়ের সাথে দীর্ঘ হয়েছে, এই কয়ের সাথে কিছু উচ্চারিত হচ্ছে না। হ্যাঁ, এটাকে বলে বদ্ধ অক্ষর। তাহলে এখানে এই দুইটা মিলে একটা অক্ষর। হ্যাঁ, খন, এই খয়ের সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা ডিরেক্ট বলি অ একটা, নু একটা, বি একটা, খ খ এর সাথে একটা অ উচ্চারিত হচ্ছে, আমরা কি বলি? অনুবীক্ষণ। নয়ের সাথে অ উচ্চারণ হয় না, তাহলে নটা আগের বর্ণের সাথে চলে আসবে, খয়ের সাথে, অনুবীক্ষণ। তাহলে এখানে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? 4টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা যদি বলি প্রিয় নেত্রী হাসিনা, ওকে, হাসিনা, প্রিয় নেত্রীর মধ্যে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর। হা একটা আ উচ্চারিত, সি একটা রস্বই, না একটা আ, 3টা অক্ষর। এটাকে যদি আমরা ইংরেজিতে বলি হাসিনা, হাসিনা, তাহলে হা একটা আই, একটা এ, একটা আই, একটা এ, তাহলে কয়টা অক্ষর? 3টে। ইংরেজির ক্ষেত্রে ভাওয়েল, বাংলার ক্ষেত্রে কি বলো? যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে। এখন আমরা যদি বলি ভাই, ভাই, লক্ষ্য করো, এই ভাই এটাকে ইংরেজিতে লেখো ভাই, এরকম না, ভাই ভাই। এখন বলবা ভাইয়া এখানে তো 2টা অক্ষর, 2টা ভাওয়েল, 2টা অক্ষর না। লক্ষ্য করো, আমরা কি বলি এটা ভা ই, এরকম না, ভাই। পাশাপাশি 2টা ভাওয়েল যদি এক আলাদা উচ্চারিত না হয়, একটার মতো উচ্চারিত হয়, সেটাকে একটা অক্ষর ধরতে হয়। তাহলে ভাই শব্দে এক অক্ষর। মনে রাখবে, এই ভাই আ যোগ রস্বই মিলে কি হয়েছে? আই। এই আই আলাদা উচ্চারিত হয় না, আমরা কি বলি? বা ই, এরকম না, ভাই ভাই ভাই। এই আইটা 2টা স্বরবর্ণ বাটে উচ্চারিত হচ্ছে একটার মতো, এটাতে এক অক্ষর বলবো। তাহলে ভাই, যাই, খাই, এগুলোতে কয় অক্ষর? এক অক্ষর। এগুলোতে কয় অক্ষর? এক অক্ষর। ওকে, বুঝছো? তো
তাহলে একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর, ইংরেজির ক্ষেত্রে যতটা ভাওয়েল থাকবে ততটা অক্ষর। তাহলে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর মনে আছে? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? বি রস্বই স, একটা অ উচ্চারিত হচ্ছে, বি রস্বই দা, এখানে একটা আ উচ্চারিত হচ্ছে, ল এখানে একটা অ। আমরা কি বলি? বিশ্ববিদ্যালয় নো। তাহলে যতটা, এটা কিন্তু মূলত এইরকম না, এটা হলো বিশ্ববিদ্যালয় 5 বার, বাট যতটা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে ততটা। আমরা কি অন্তস্থের সাথে স্বরচিহ্ন অ থা আছে, বাট উচ্চারিত হচ্ছে না, উচ্চারিত না হইলে অক্ষর হবে না। তাহলে কয়টা অক্ষর? 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটাকে যদি আমরা ইংরেজিতে বলি, ওই যে বাংলিশ ভাষা এরকম বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একটা আই ও আই এ ও, মোট 5টা, মোট কয়টা? 5টা ভাওয়েল 5টা অক্ষর। হ্যাঁ, যেভাবেই লেখো 5টা আসবে। নেক্সট, বাংলা বর্ণমালা যৌগিক স্বরধ্বনি কতটি? যৌগিক স্বরধ্বনি বলছে, যদি বলতো যৌগিক স্বরবর্ণ, স্বরবর্ণ বললে ভুল ভিন্ন উত্তর। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কতটি? দেখি পারো কিনা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কতটি? মনে রাখবা, এইখানে একটা লিমিটেশন আছে। হ্যাঁ, এটা একটা লিমিটেশন। বর্ণমালায় বলার পরে যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি বললে, স্বরধ্বনি বললে ডেফিনেটলি উত্তর হলো 25টা। আর যৌগিক স্বরবর্ণ বললে, যৌগিক স্বরবর্ণ বললে উত্তর হলো 2টা, ওই আর ও, ওই আর আরেকটা কি ও। হ্যাঁ, মনে রাখবে এই 2টার বাইরে বাকিগুলোর কোনো লিখিত রূপ নাই। অলিখিত কয়টা? তাহলে যৌগিক স্বরধ্বনি বললে 25টা, অলিখিত কয়টা? 23টা অলিখিত। কারণ মনে রাখবা, বর্ণ যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টা। তো 25টার মধ্যে লিখিত কয়টা? মানে বর্ণ মানে লিখিত রূপ 2টা, তাহলে বাকি থাকে কয়টা? 23টা। এই 23টা হলো অলিখিত। এখন যৌগিক স্বরধ্বনি বলছে, তার আগে বলছে বাংলা বর্ণমালায়। মনে রাখবা, বর্ণমালা বলতে যৌগিক স্বরধ্বনি হইতে হলে 2টা স্বরবর্ণ হইতে হবে। তাহলে স্বরবর্ণ মোট কয়টা? 11টা। এই 11টার মধ্যে যৌগিক স্বরধ্বনি মাত্র 2টা। মাত্র কয়টা? 2টা, ওই আর ও। এই মাল 2টা ছাড়া ওই স্বরবর্ণের ভিতরে আর কোনো যৌগিক স্বরধ্বনি নাই। এখন ভাইয়ের মধ্যে একটা যৌগিক স্বরধ্বনি আছে, পাশাপাশি 2টি স্বরবর্ণ একত্রিত হয়ে একটার মতো উচ্চারিত হলে তাকে বলে যৌগিক স্বরধ্বনি। তাহলে ভাইয়ের মধ্যে যৌগিক স্বরধ্বনি আছে ব যোগ আ যোগ রস্বই, আ যোগ রস্বই। হ্যাঁ, তাহলে ভাই এখানে আ যোগ রস্বই মিলে একটার মতো উচ্চারিত হয়েছে, এর ভাইয়ের মধ্যে আই আছে, তাহলে আই একটা যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, কিন্তু এই আয়ের আ যোগ রস্বই মিলে এমন কোন স্বরবর্ণের রূপ নাই। বা যখন অযোগ রস্বই হয়ে যায়, ওই অযোগ রস্বই যখন একত্রিত হয় ওই, তখন এটার একটা কি বর্ণ আছে। ও যোগ রস্বই যখন হয় তখন এই 2টা একসাথে হলে এটার একটা বর্ণ আছে, বাট আ যোগ রস্বই মিলে হয়, এটার কোনো বর্ণ নাই। রস্বই প্লাস রস্বই, যেমন এই 2টা শব্দ আমরা যদি বলি দি, এটার মধ্যে দি ই আছে, ই আছে, ই আছে, বাট এটার কোনো লিখিত রূপ নাই। বাট লিখিত রূপ আছে কয়টা? 2টায়। তাহলে বাংলা বর্ণমালায় শুধু ওই 2টা বর্ণের মধ্যেই, ওই আর ও এর মধ্যে লিখিত রূপ আছে, মানে যৌগিক স্বরধ্বনি আছে। এর বাইরে আর কোনো যৌগিক স্বরধ্বনি নাই। রি আছে, রি ভাঙলে কি পাওয়া যায় জানো? র যোগ রস্বই, রি র যোগ রস্বই, এটা ব্যঞ্জন, এটা স্বর, এটা ব্যঞ্জন, এটা স্বর। তাহলে এটা যৌগিক ধ্বনি, কিন্তু এটা যৌগিক স্বরধ্বনি না। স্বরধ্বনি হইতে হলে 2টাই স্বরবর্ণ হইতে হবে, 2টাই স্বরবর্ণ। আর বাংলা বর্ণমালায় যদি খুঁজো যৌগিক স্বরধ্বনি 2টা স্বরবর্ণ একত্রিত হয়েছে কয় জায়গায়? 2 জায়গায়, সেটা হলো ওই আর ও। তাহলে বাকিগুলো কোথায়? বাংলা ভাষার সাথে আছে। তাহলে বর্ণমালা আছে কয়টা? 2টা, ভাষার সাথে আছে সবগুলো। তাহলে যদি বলে যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরবর্ণ কয়টা? 2টা। লিখিত কয়টা? 2টা। ওই বাংলা যদি বলে যৌগিক স্বরধ্বনির আগে বলে দেয় বাংলা বর্ণমালায় কয়টা, তাইলেও 2টা, কারণ বাংলা বর্ণমালা বলতে স্বরবর্ণকে বোঝাইছে, আর স্বরবর্ণ এই 2টার বাইরে আর নাই। নেক্সট, নিচের কোনটি অধিকরণ কারক? নিচের কোনটি অধিকরণ কারক? সবাই
নিচের কোনটি অধিকরণ কারক? সবাই এটার উত্তর দাও। একটা আইডি থেকে এই কোন বেয়াদব ক্লাসে ঢুকছে, এই বেয়াদবকে বের করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওয়েট করো, ওকে, তোমরা ওইদিকে নজর দিও না, এটা অন্য কোনো কোচিংয়ের কোনো এজেন্ট হতে পারে। বেয়াদব কি ধরনের কথাবার্তা বলছে। ওকে, এবার আসো, নিচের কোনটি অধিকরণ কারক? বেয়াদবকে ব্লক করে দেওয়া হচ্ছে 1 মিনিটের মধ্যে। ওকে, নিচের কোনটি অধিকরণ কারক? এবার আসো, অধিকরণ কারক, অধিকরণ কারক। এবার আসো, চলো নামাজে যাই। নামাজ মানে নিঃস্বার্থ বিষয়, এটা হলো সম্প্রদান। এটা কি? সম্প্রদান। ওকে, আর চলো মক্কায় যাই। মক্কা হলো স্থান, এই মক্কা হলো স্থান, এটা হলো অধিকরণ কারক। এটা কি? অধিকরণ, অধিকরণ। ওকে, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, এটা হলো মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য যে সমিতি, এটা হলো সম্প্রদান, সম্প্রদান। হ্যাঁ, আর সাদা মেঘে বৃষ্টি আনা, মেঘ হতে বৃষ্টি হয় অথবা হয় না, মেঘ হতে বৃষ্টি হইলে অপাদান, হয় না বললে অপাদান, তাহলে এটা হলো অপাদান। এটা হলো কি? অপাদান, অপাদান। ওকে, তাহলে চলো নামাজে যাই, মন্দিরে যাই, মানে পূজায় যাই, এগুলো হলো নিঃস্বার্থ কাজ। এগুলো কি? নিঃস্বার্থ কাজ। নিঃস্বার্থ কাজ হলে সম্প্রদান। মক্কায় যাই, মদিনায় যাই, নির্দিষ্ট স্থানে যাই, এটা হলো অধিকরণ কারক। সমিতিতে চাঁদা দাও, এই সমিতি হলো এলাকার মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য যে সমিতি, সেটাতে চাঁদা দাও, তাহলে এটা কি হবে বলতো? এটা হলো সম্প্রদান কারক। আর যদি বলা হইতো সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতি, তো এই সমবায় সমিতি হলো এখানে তুমি 5 টাকা রাইখা 10 টাকা নিবা, লাভ সহ নিবা, তাহলে এটা আবার কর্মকারক। আর শুধু সমিতি হইলে সেটা সম্প্রদান কারক। মেঘ হতে বৃষ্টি হয় বা হয় না, এটা হলো কি কারক? অপাদান কারক। নেক্সট দেখি এটা পারো কিনা সবাই। সবাই মূর্ধন্য দন্তন্য ম, এই 5টি বর্ণের ধ্বনি বৈশিষ্ট্য হলো কি? মনে রাখবা, এগুলো হলো কি বলতো? ক, খ, গ, ঘ, উ। তাহলে এই দুইটা হলো, এগুলো হলো অঘোষ। এগুলো কি? অঘোষ। আর এগুলো কি? ঘোষ। আর মনে রাখবা, জোড়ার প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, এটা আবার অল্প প্রাণ পড়ে। তাহলে অল্প প্রাণ, এগুলো হলো ঘোষ প্লাস অল্প প্রাণ, ঘোষ প্লাস অল্প প্রাণ। তাহলে মূল কথা হলো এগুলো ঘোষে পড়ছে। আর মনে রাখবো, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ, তাহলে ঘোষ প্লাস অল্প প্রাণ, ঘোষ প্লাস অল্প প্রাণ, ঘোষ প্লাস অল্প প্রাণ। প্রত্যেক বর্গের প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। হ্যাঁ, আর জোড়ার আগেরটা অল্প প্রাণ, পরেরটা অল্প প্রাণ, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, এটার ভাগ্যে গিয়ে পড়ে অল্প প্রাণ। ওকে, নেক্সট, নিচের কোনটি ভুল? দেখিয়া পারো কিনা। মনে রাখবা, ক্লাস করতে আসছো, একটু মনোযোগ সহকারে করবা। আল্লাহ যেন তোমাদেরকে, তোমাদের মাধ্যমে তোমাদের বাবা মার আইডেন্টিটিও পরিবর্তন করে। তোমরা যারা গ্রাম থেকে আসছো, অনেক মানে নিডি ফ্যামিলি থেকে আসছো, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছো, বাবা মার আলাদা কোনো আইডেন্টিটি নাই। তুমি যদি একটু জীবনে ভালো কিছু করো, এখানে কোনো একটা, যদি তুমি সেকেন্ড টাইমার হও, কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রালের মধ্যে ভর্তি হয়ে তুমি আরো ভালোভাবে পরিশ্রম করে দেশের বাইরে চলে যাবে পড়তে, তোমার মনে রাখবা, তুমি যদি এখন পড়াশোনা বাদ দিয়ে দাও, কোথাও যদি ভর্তি না হও, তাহলে তুমি বাউন্ডেলে হয়ে যাবা, তুমি নষ্ট হয়ে যাবা। তুমি তোমার যে ফ্রেন্ডরা কিছু করে না, রাস্তা রাস্তায় ঘুরে রুঙ্গি পরে, তাদের কাতারে চলে যাবা। মনে রাখবা, তোমার স্টুডেন্টশিপ, তোমার আইডেন্টিটি রাইট নাও ক্রিয়েট হচ্ছে না, তাতে কোনো সমস্যা নাই, একদিন না একদিন ক্রিয়েট হবে যদি তুমি রাস্তায় থাকো। মনে রাখবা, তুমি যদি বাজে লোকদের সাথে চলে যাও, গন্তব্য কিন্তু একদম বাজে। আর যদি ভালো লোকের অনেক পিছনেও থাকো, উদ্দেশ্য কিন্তু একটাই, ভালো কাজ করা, তাহলে এই পিছন থেকে একদিন কিন্তু তুমি সামনে যেতে পারবা। সো কোনো ক্রমে হতাশ না হয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। যারা এসএসসি 25, দ্যাট মিন্স নেক্সট টাইম আবার পরীক্ষা দিতে পারবা। তোমার জন্য আমার একটাই অনুরোধ, তুমি যদি আমার আপন ভাই হইতা, বলতাম 2 বছর অপেক্ষা করে হলো সেকেন্ড টাইম দাও,
কারণ লাইফের জন্য একটা আইডেন্টিটি, একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা ভালো সাবজেক্ট, এটা অন্য কিছু, মানে এটা তুমি কল্পনা করতে পারবে না। একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা ভালো আইডেন্টিটি, একটা ভালো চাকরি, ভালো ইনকাম, হালাল ইনকাম, বাবা মার পরিচয় পাল্টে দেয়, নিজের পরিচয় পাল্টে দেয়, পরবর্তী প্রজন্মকে একটা ভালো বসবাসের ভালো একটা সুন্দর জীবনযাপন দিতে পারবে। সুতরাং সারা জীবন হতাশ না হয়ে 1 বছর পরিশ্রম করা আমার মনে হয় ভালো। যারা এবার সেকেন্ড টাইমার, তুমি তোমার জায়গায় ভর্তি হয়ে তুমি পরবর্তী ডেস্টিনেশন ফিক্সড করো যে আমি এই দেশ পারে নাই, আমি বিদেশ গিয়ে মাস্টার্স করব, আমেরিকায় যাব, কানাডায় যাব, অত বেশি টাকা পয়সা লাগে না ভাই। তুমি যদি IELTS ভালো করো, তোমার একটা না একটা রাস্তা বের হবে। আর যদি মনে করো যে তুমি ফার্স্ট টাইমার ছিলা, ACC 25 ছিলা, তাহলে এবার তোমার আবার কি দেওয়া যাবে, সুযোগ আছে পরীক্ষা দেওয়ার নেক্সট ইয়ারে। 1 বছর পরে তুমি লতে ভর্তি হও, ইকোনমিক্সে ভর্তি হও, ইংরেজিতে ভর্তি হও। দেখো গত বছর ফেল করেছে, এবার ফার্স্ট হয়েছে, গত বছর পরীক্ষা ফেল করেছে, এবার অষ্টম হয়েছে, থার্ড হয়েছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের মধ্য থেকে হয়েছে। এগুলোর জন্য কি দরকার জানো? এগুলোর জন্য দরকার স্পিড, এগুলোর জন্য দরকার শিক্ষকের কথা শোনা, এগুলোর জন্য দরকার আমাদেরকে কি করা, আমাদেরকে বড় ভাই, শিক্ষক হিসেবে, মেন্টর হিসেবে অ্যাকসেপ্ট করা। কারণ তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট করো, তাহলে তুমি আগামী 1টা বছর আমার কথা শুনবা। আমাদের কথা শুনে যারা জীবনে ভালো কিছু করতেছে, অনেক ভালো জায়গায় চলে গেছে, আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে, তারা কি কখনো আমাদেরকে আবার টাকা পয়সা দিবে? আমাদেরকে দেখা হইলে কি অনেক বেশি কিছু খাওয়াবে? না। বাট তারা ভালো আছে, তাদের মন, তাদের মানে যে আত্মা, সেটাও আমাদেরকে কি করবে। যারা আমাদের কারণে, অনেক স্টুডেন্ট আছে এরকম যে ভাইয়া শুধু আপনার কথার কারণে মোটিভেট হয়ে বারবার পড়তে বসেছি, আজকে আমি পাবলিকিয়ান। আলহামদুলিল্লাহ, এইরকম কথাগুলো তোমাদের কাছ থেকেও শুনতে চাই, যারা এই এখনো যাদের সুযোগ আছে। আর যাদের সুযোগ নাই, তাদের ডেস্টিনেশন অনেক দূরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নিচের কোনটি ভুল লক্ষ্য করো। আমরা জানি যুক্ত ব্যঞ্জন ভাঙতে হলে হসন্ত হয়, তাহলে হয়ের পাশে যদি না থাকে এটা হয় হযোগ দন্তন্য, হযোগ দন্তন্য। আর হয়ের নিচে যদি না থাকে এটা হবে হযোগ মূর্ধন্য, হযোগ মূর্ধন্য, মূর্ধন্য। মাত্রায় কিন্তু কিছু নাই, লেজে কিন্তু কিছু নাই। লেজ বাসা পর্যন্ত নিয়ে গেছো, মাত্রা বাম পাশে দিছে, এটা দন্তন্য। লেজ নাই, মাত্রা ডান পাশে, এটা মূর্ধন্য। ওকে, তাহলে আর যদি মনে রাখবে এটা হয়, এটার মানে হলো হযোগ, হযোগ ম। হ্যাঁ, আর লক্ষ্য করো, আর এটার মানে হলো, এটার মানে হলো ইয় যোগ জ, ইয় যোগ জ। হ্যাঁ, আর মনে রাখবা তয়ের নিচে যদি ন থাকে, ডেফিনেটলি এটা হবে ত হসন্ত দন্তন্য। তয়ের নিচে কখনো মূর্ধন্য হয় না। তাহলে নিচের কোনটি ভুল? হযোগ মূর্ধন্য, এটা সঠিক, সঠিক। হ ম মিলে এটা হয়, এটাও সঠিক। ইয় জ মিলে এটা হয়, এটাও সঠিক। তাহলে এটা হলো ভুল, খ হলো ভুল, কারণ এখানে মূর্ধন্য হয় না, দন্তন্য হবে, এটা মূর্ধন্য হয় না। ঠিক আছে। তানজিল কায়েম, ইনশাআল্লাহ আল্লাহ তোমার ইচ্ছা কবুল করুক। হবে ভাই, আমার একটা স্টুডেন্ট আছে, এখন বলি, সে ঢাকা মানে নাহিদ, সে হলো মানে করে না, আমি যখন অফলাইনে পড়াতাম মানে এতটা আগ্রহ ছিল, আমি জানি না, আমি গতকালকের ইয়াতে দেখবা সে কমেন্ট করেছে, সে একটা ম্যাট মানে ওই যে ট্রমা সেন্টার এই টাইপের কি যেন একটা ইয়াতে ভর্তি হয়েছিল ইন্টারমিডিয়েট পরে, 1 বছর লস হয়েছে, আবার সেকেন্ড টাইমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সাথে থেকে মানে এতটা, আমার এক ফ্রেন্ডের ছোট ভাই আর কি, এতটা আগ্রহ ছিল আমার সাথে এসে সে কোচিং করেছে, মানে সেই লাইনেরই না কেউ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিতে ভর্তি হয়েছিল। পালিতে ভর্তি হয়ে আবার সে কি করেছে, তার স্বপ্ন হলো বড় হওয়ার, সে মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশন থেকে। মাস্টার্স করার পর সে ব্র্যাক ব্যাংকে চাকরি নিয়েছে, সে সরকারি চাকরি করেছে, পুলিশে জয়েন করেছে। দ্যাট মিনস আমার খুব কাছের ছোট ভাই, মানে কারোর যদি স্বপ্ন থাকে সে কিন্তু কি করে না, দমে যায় না। পালিতে ভর্তি হয়েছে সে, যেটা দেখে অনেকে সিসি করেছে, বাট তার মনের মধ্যে স্পিড ছিল, জেদ ছিল। এখন সে মনে করে এখন মানে দেশ বিদেশে মনে করে না ঘোরাফেরা করে, ম্যারাথন যে ইন্টারন্যাশনাল ম্যারাথন এগুলোতে অংশগ্রহণ করেছে। সো আমি তার আর কখনোই তার কথা বলি না। এটা বলার কারণ হলো, লক্ষ্য করো কোথায় থেকে আসছে, কোথায় গেল, পালিতে ভর্তি হলো, আবার আন্তর্জাতিক স্বপ্নে সম্পর্কে পড়লো, তারপরে আবার কি ব্যাংকে চাকরি করলো, এসআইতে পরীক্ষায়, এসআই নিয়োগ পরীক্ষায় পাস করে ওখানে ট্রেনিং করে আর ভাল লাগে না, তারপরে এসে ব্যাংকে চাকরি করতেছে। এখন আবার এই যে মানে ম্যারাথনে যে অংশগ্রহণগুলো করে, মানে শরীর চর্চা নিয়ে, ফিটনেস নিয়ে অনেক অ্যাক্টিভিটিস করে। দ্যাট মিনস তুমি চাইলে তোমাকে অনেক জায়গায় গিয়ে কি করতে পারবা, মানে নতুন করে তুলে ধরতে পারবা। হ্যাঁ, এটা ভাই তোমার কাছে, তোমার কাছে এটা।
তুমি নিজেকে আসলে কিভাবে চাও। ব্যর্থতার কোনো স্থান লাইফে নাই, তুমি এমন কিছু হয় নাই যে তুমি জীবনে শেষ হয়ে গেছো, এখান থেকে উপরে যাওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, বাংলা ভাষার সবচেয়ে নিকটতম ভাষা কোনটি? বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলা ভাষার জন্ম হয়েছে, বাংলা ভাষার জন্ম হয়েছে কই থেকে মনে আছে? বঙ্গ কামরূপী। তোমরা পড়াশোনা মনে হয় ভুলে গেছো, বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী। এটা তো একটা বাংলা আর একটা কি অসমীয়া, একটা বাংলা আর একটা কি অসমীয়া। আর বাংলা ভাষার আদি উৎস হলো ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার আদি উৎস হলো ইন্দো ইউরোপীয়, একদম ফার্স্ট ক্লাসের পড়া। ওকে, ইন্দো ইউরোপীয়, তাহলে বঙ্গ কামরূপী ভাষা থেকে। ওকে, বাংলা ভাষার নিকটতম ভাষা হলো বঙ্গ কামরূপী। বিপ্রকর্ষ বা স্বরভক্তির উদাহরণ কোনটি? বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটার উদাহরণ কোনটি দেখি, পারো কিনা? মনে রাখবা, আমি আবারও বলছি, মনে রাখবা আমি আবারও বলছি, অপেক্ষা করে করবা না, চেষ্টা করো, বসে থাকবা না। একটা আইডেন্টিটি মানে ভালো একটা জায়গায় যাও, ভালো একটা চাকরি করা, ভালো কামাই করা, ইনকাম করা, অনেক কিছু। তুমি নিজেও জানো না, এমন একদিন আসবে যে বাবা মা তোমার কাছে থেকে চাইবে, বাট তুমি দিতে পারবে না, কষ্ট লাগবে। সো আল্লাহর কাছে প্রতিনিয়ত, যারা আমার যেই ভাই বোনরা প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে চায়, কান্না করে, তার জীবন পরিবর্তন হবেই, তার ভাগ্য পরিবর্তন হবেই। সুতরাং তুমি চাও আল্লাহর কাছে, তোমাকে আল্লাহ দিবেন, কোনো না কোনো একটা উপায় তোমাকে আল্লাহ সহজ করে দিবেন। আমার জীবনে দেখেছি এমন একটা স্টুডেন্ট আমার কোথাও চান্স পায় না, কোথাও পায় না, একদম কিচ্ছু পারে না, আজকে সে জার্মানিতে গিয়ে পিএইচডি মানে অনার্স শেষ করেছে, মাস্টার্স করেছে, এখন পিএইচডি করবে। দ্যাট মিনস তুমি কোথায় সফল হবা, শুধু একটা জিনিস শিখছে, সেটা হলো সে এই বাংলাদেশে ব্যর্থ হওয়ার পরে সে জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখছে। ওই ল্যাঙ্গুয়েজ শেখার কারণে শুধু এই ল্যাঙ্গুয়েজ একটা সার্টিফিকেট দেশে ওই দেশে চলে গেছে। এখন তার ইনকামের সাথে বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওর ইনকাম দিন আর রাতে পার্থক্য হয়ে যাবে। দ্যাট মিনস সে অনার্স মাস্টার্স ওই দেশ থেকে শেষ করেছে। সো তুমি চাইলে অনেক কিছু করতে পারবা। যাদের এখনো সুযোগ আছে, সেকেন্ড টাইম দাও, ভালো একটা সাবজেক্টে পড়ো, এই দেশে অনার্স মাস্টার্স করো, তারপর এই দেশে ভালো চাকরি না পাইলে বিদেশে মাস্টার্স করার জন্য চলে যাবা। তুমি ট্রাই করতে থাকো, আগামী 4-5 বছর তোমার জন্য লাইফ গড়ার সময়, এই সময়টা কাজে লাগাও ইনশাআল্লাহ। ওকে, বিপ্রকর্ষের উদাহরণ কোনটি? তাহলে স্বপ্ন থেকে স্বপন, বিপ্রকর্ষ। লক্ষ্য করো, বিপ্রকর্ষ মানে কি দেখি পারো কিনা? তোমরা যে অনেকে ভুলভাল উত্তর দিচ্ছ। বিপ্রকর্ষ মানে কি বলো তো? বিপ্রকর্ষ স্বরভক্তি, এর অপর নাম হলো মধ্য স্বরাগম, এর অপর নাম মধ্য স্বরাগম, এর অপর নাম কি? মধ্য স্বরাগম। তাহলে স্বপ্ন থেকে স্বপন, স্বপ্ন, এখানে কোনো অ ছিল না, স্বপন, এটা হলো মধ্য স্বরাগমের উদাহরণ, এটা হলো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। হ্যাঁ, আর স্ত্রী থেকে স্ত্রী, এটা হলো আদি স্বরাগম, এটা হলো কি? আদি স্বরাগম, আদি স্বরাগম। হ্যাঁ, চারি চার, চারি পরের টাগ আসছে, এটার নাম অপিনিহিতি, এটার নাম অপিনিহিতি, এটার নাম অপিনিহিতি। টপ টপ, টপাটপ, এটার মাঝখানে একটা স্বরবর্ণ আসছে, এটার নাম অসমীকরণ, অসমীকরণ। তাহলে মধ্য স্বরাগম কোনটা? সেটা হলো ক, স্বপ্ন থেকে স্বপন। হ্যাঁ, ধর্ম থেকে ধরম, মধ্য স্বরাগমের উদাহরণ, মাঝখানে স্বরধ্বনি আসবে। সমবিবেহার, অবিসংবাদ, অত্যুৎপাদন, অত্যাবশ্যক শব্দগুলোতে কতটি উপসর্গ আছে দেখি? এগুলোতে কতটি উপসর্গ আছে দেখি? এগুলোতে কতটি উপসর্গ আছে? সমবিবেহার মনে আছে? এই শব্দে কি আছে? সম, সম প্লাস ওভি, ওভি প্লাস বয়ের সাথে জফলা কি হবে? বি প্লাস আ। তাহলে এখানে হলো চারটা, এখানে কয়টা? চারটা। হ্যাঁ, অবিসংবাদ, অ একটা, তারপরে বি একটা, স এবং অনুসার মিলে একটা, সম একটা, তাহলে এখানে কয়টা? তিনটা। অত্যুৎপাদন, মনে রাখবা কোনো বর্ণে যদি জফলা থাকে, রস্যকার দীর্ঘকার থাকে, আগে জফলা পরে রস্যকার দীর্ঘকার, স্বরচিহ্ন পরে, তাহলে অ ত। হ্যাঁ, তো এর সাথে জফলা, জফলাটারে রস্যিকার বানায় অতি, রস্যু খণ্ডত, আবার উত, অদি যোগ উত। হ্যাঁ, তাহলে এখানে কয়টা? এখানে হলো দুইটা। অত্যাবশ্যক, অ ত এর সাথে জফলা, এটারে রস্যিকার। মনে রাখবা কোনো জায়গায় যদি অতি মিলে, অভি মিলে, তাহলে পুরোটা মিলে উপসর্গ নিতে হবে, শুধু অ নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ আমরা জানি অ একটা উপসর্গ, অতি একটা, তাহলে পুরোটা নিতে হবে। অতি, হ্যাঁ, অতি, 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 হ্যাঁ, প্লাস আবশ্যক, মূল শব্দ হলো আবশ্যক, কারণ শক আলাদা করা যাবে না, এখানে একটা এখানে একটা। হ্যাঁ,
তাহলে কি হলো, এখানে হলো 4 প্লাস এখানে হলো 3 প্লাস এখানে হলো 2 প্লাস ওখানে হলো 1, 4 আর 3 7 8 9 10, তাহলে কয়টা হলো, 10টা। কয়টা বলো, 10টা। অত্যাবশ্যকে উপসর্গ একটি, অত্যাবশ্যকে উপসর্গ কয়টি, একটি। লক্ষ্য করো, ধৈর্য এমন একটা বিষয়। এই যে ক্লাস শুরু করেছে কত মানুষ, এখন কি সবাই আছে, নাই। উদ্বাস্তু কোন সমাস, উদ্বাস্তু, উদ্বাস্তু, উৎকেও বোঝায় না বাস্তুকে বোঝায় না, বাস্তু থেকে উৎখাত হয়েছে যিনি, বাস্তু থেকে উৎখাত হয়েছে যিনি, তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে এটার নাম হলো বহুব্রীহি সমাস। উদ্বাস্তু, বাস্তু থেকে উৎখাত হয়েছে যিনি, উদ্বাস্তু। বাস্তু থেকে কি হয়েছে বলো, উৎখাত হয়েছে যিনি, তাকে বলে উদ্বাস্তু। বাস্তু থেকে উৎখাত হয়েছেন যিনি, তাকে কি বলে, উদ্বাস্তু। ওকে, বাস্তু থেকে উৎখাত হয়েছেন যিনি। ছেলেটি মেধাবী কিন্তু পড়ালেখা করে না, এই ছেলেটি মেধাবী কিন্তু পড়ালেখা করে না, এই কিন্তু কোন ধরনের অব্যয়, কিন্তু কোন ধরনের অব্যয়, মানে দুইটা বাক্যকে যখন একত্রিত করবা সেটা গেল কি, সংযোজক, বিয়োজক, সংকোচক, বাদ দিয়ে দিলে বিয়োজক অব্যয়। হ্যাঁ, আর যদি বিপরীত মুখ, পরস্পর বিরোধ বোঝায়, ছেলেটি মেধাবী কিন্তু লেখাপড়া করে না, তাহলে এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক বলো, বিরোধ সম্পর্ক, এই পরস্পর বিরোধ। তাহলে দুইটা বাক্যকে একত্রিত করলে সংযোজক, বাদ দিয়ে দিলে বিয়োজক, বিরোধ বোঝাইলে সংকোচক। তাহলে আমাদের আজকের এটা সঠিক উত্তর কি হবে বলো, সংকোচক অব্যয়। এটা কি হবে ভাই? এরকম উপসর্গ বের করতে কষ্ট কেন? আমি তো এগুলো ক্লাস করিয়েছি, আমার উপসর্গের ক্লাস করার পর এরকম কোনো কষ্ট হওয়ারই কথা না। লেখাপড়া করতে হবে ভাই, আজ হোক কাল হোক, লেখাপড়া ছাড়া কোনো উপায় নাই। জীবনে ভালো আইডেন্টিটি, মানুষ তোমাকে দেখলে মূল্যায়ন করবে, মানুষ বলবে মানে এই ছেলেটা অনেক ভালো। ঠিক আছে, মনে রাখবা, পড়ালেখার সাথে যদি টাকা পয়সা থাকে তাইলে জীবনে মানুষ মূল্যায়ন করবে। হয় পড়ালেখা আছে টাকা নাই তাও মূল্যায়ন করবে না, টাকা আছে পড়ালেখা নাই মূল্যায়ন করবে না, পড়ালেখা টাকা ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, সো এটা ভুলে যাবা না। মানি টাকা পয়সা, শুধু টাকা পয়সা থাকলেও তোমার একটা কি থেকে যাবে, তোমার মনে একটা কষ্ট থেকে যাবে। টাকা পয়সা ঠিকই আছে কিন্তু লেখাপড়ার কারণে মানুষ মূল্যায়ন করছে না, পড়ালেখা আছে বাট টাকা পয়সা নাই, মানুষ তাও মূল্যায়ন করবে না। বাট এই দুইয়ের মধ্যে যে মিলন ঘটাইতে পারে সে হলো অসাধারণ। ওকে, এবার আসো, শুধু লেখা টাকা পয়সা নিজের জন্য না, আশেপাশে পরিবারের জন্য। চত্বারিংশ একটি ক্রমবাচক সংখ্যা, এই এখানে চত্বারিংশ কি, চত্বারিংশ একটি ক্রমবাচক সংখ্যা, এখানে চত্বারিংশ কি হিসেবে বসছে সবাই? চত্বারিংশ একটি ক্রমবাচক সংখ্যা, এখানে চত্বারিংশ কি হিসেবে বসেছে? চত্বারিংশ একটি ক্রমবাচক সংখ্যা, এখানে চত্বারিংশ কি হিসেবে বসেছে? মনে রাখবা, বাক্যের সাবজেক্ট হতে পারে নাউন, বাক্যের সাবজেক্ট হতে পারে কি, নাউন। তাহলে চত্বারিংশ একটি ক্রমবাচক সংখ্যা, এখানে চত্বারিংশ নাম হিসেবে বসছে, মানে হলো বিশেষ্য হিসেবে বসছে। কি হিসেবে বসছে বলো, বিশেষ্য। আর চত্বারিংশ হলো একটি ক্রমবাচক সংখ্যা, চত্বারিংশ মানে 40-এর ক্রম, 40-এর কি, ক্রমবাচক সংখ্যা। ওকে, তাহলে এখানে এটা নাম হিসেবে বসছে। বাক্যের সাবজেক্ট সবসময় নাম হয়, বিশেষ্য হয়। হ্যাঁ, এটাই কি তোমার শেষ কথা? এটাই কি তোমার শেষ কথা? শেষ কাকে মডিফাই করেছে কথাকে? এখানে শেষ, এই বাক্যে শেষ একটি কি পদ, এটাই কি তোমার শেষ কথা? এই বাক্যে শেষ একটি কি পদ? এই বাক্যে শেষ কথা, মনে রাখবা, কোন শব্দ যদি অন্য শব্দকে সরাসরি মডিফাই করে তাহলে সেটা বিশেষণ। সেটা কি, বিশেষণ। শেষ কথা, এটা হলো বিশেষণ। ওকে, শেষ কথা। তাহলে শেষ কথা এটা একটা কি পদ হবে বলো তো? বিশেষণ পদ হবে, বিশেষণ পদ হবে। ফোন দিচ্ছি ফ্রি হয়ে। ওকে, তাহলে শেষ কথা এটা একটা কি পদ বলো? বিশেষণ পদ। ওকে, এবার আসো মূল কথায় আসো। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, সবাই লক্ষ্য করো, ফাউন্ডেশন কোর্স হবে, ক্লাসের অভাব নাই, এক্সাম প্ল্যান পাবা, গিফট কোর্স হিসাবে ব্যারনস্টোফেল, ক্লিফস্টোফেল ইংলিশ টেক্সট বুকের ক্লাস, রিভিশন প্ল্যান পাবা। ওকে, তারপরে বিইউপি, জেইউ, সিইউ, সি প্লাস সাস্ট, আরইউ, সিইউ, জিএসটি, হাজী দানিশ, কুমিল্লা ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, আরও থাকছে, লক্ষ্য করো, এছাড়া থাকছে এখন থেকে এনরোল করলে গত বছরের 14 ডেজ প্লাস রিভিশনের যে প্ল্যানটা আছে এটা পেয়ে যাবা। লক্ষ্য করো, টোটাল এতগুলো কোর্স, এত কোর্স। আর আই এডুকেশন মানি মনে রাখবা, সেকেন্ড টাইম তুমি চিন্তা করছো, সেকেন্ড টাইম ভাবছো, দ্যাট মিনস একটাই অপশন, আর কোনো অপশন নাই, সেটা হলো আই এডুকেশন। সেকেন্ড টাইম ভাবছো তাহলে আই এডুকেশন।
লক্ষ্য করো, আমি আবারও বলছি, নামে মাত্র ফি, একদম কোর্স ফি। এখন যদি ভর্তি হও মাত্র 4,000 টাকা। তো 4,000 টাকায় লক্ষ্য করো, আমি যখন অ্যাডমিশন কোচিং করেছিলাম, মানে বাংলা টিচারকে দিয়েছি 4-5 হাজার টাকা, তাও টিচার ভালো পড়ে না, আবার চেঞ্জ করেছি, ইংরেজি টিচার চেঞ্জ করেছি, মানে সাধারণ জ্ঞান, এভাবে সবাইকে টাকা দিয়েছি। আর আমাদের এখানে একটা টোটাল প্যাকেজ। শুধু মনে রাখবা, সত্যি কথা যদি বলি, একদম সত্যি কথা যদি বলি, আমাদের আই এডুকেশন থেকে সবচেয়ে বেশি রেজাল্ট বের হয় এখান থেকে, মানে সেকেন্ড টাইম থেকে সবচেয়ে বেশি সার্ভিস পায় এরা। একদম এটা রেকর্ড রাখো, ফার্স্ট টাইমাররা তো অত সুযোগ পায় না, অত টাইম পায় না, সবচেয়ে বেশি সার্ভিস পায় হলো সেকেন্ড টাইম। এদেরকে আমরা বারবার শেষ করি, এদেরকে এমন একটা সার্ভিস দেই যা এরা নিজেরাই মানে কি হয়ে যায়, মানে সন্তুষ্ট, 100% সন্তুষ্ট, অবাক হয় যে এই টাকায় এত লম্বা সার্ভিস, এত বিশ্ববিদ্যালয়ের সার্ভিস। সো তোমাকে চান্স পাওয়ার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমরা করব। তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলা, তোমাদেরকে বলবো ভাই, একটা আইডেন্টিটি লাইফে অনেক কিছু, তুমি তোমার আইডেন্টিটি দিয়ে তোমার বাবা মার নাম পরিবর্তন করে দিবা। যারা গ্রাম থেকে এসেছো, তুমি যদি ভালো চাকরি পাও, তোমার বাবাকে ওই নামে মানুষ ডাকবে, অমুকের ছেলে, তমুকের ছেলে, তমুকের বাপ, এইরকম। সো তুমি যেমন এইরকম বাবা মাকে কি দিচ্ছ, ব্লেম দিচ্ছ, আমার জন্য কিছু করো নাই। তুমি যদি তোমার এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি জীবনে কিছু করতে না পারো, তোমার সন্তানরা এর চেয়ে বড় ব্লেম দিবে। সুতরাং তুমি তোমার বাবা মাকে যে কাছ থেকে যে জিনিসগুলো পাও নাই, তুমি সৃষ্টিকর্তার কাছে মানে প্রার্থনা করো, আল্লাহ আমার পরবর্তী প্রজন্মকে যেন আমি দিতে পারি, আমি যেন বাবা মাকে ভালো রাখতে পারি, বাবা মার প্রয়োজনে যেন একটু সাপোর্ট দিতে পারি। আমি আবারও বলছি, প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি হয়তো বুঝতে পারছো না যে 1 বছর তেমন কিছু না, 1 বছর দেখতে দেখতে চলে যাবে। এইরকম হবে, তুমি হয়তো পড়ালেখা বাদ দিয়ে তুমি দেশের বাইরে মিডল ইস্টে যাওয়ার জন্য ট্রাই করবা, তুমি পাসপোর্ট জমা দিবা, মাঝখানে 1 বছর হয়ে যাবে, 2 বছর দালালের পরে পরে তোমার অনেক টাইম লস হয়ে যাবে। আমার কথা হচ্ছে, তুমি টাইম নষ্ট না করে আরেকটা বার ট্রাই করো। তুমি যদি আগামী বছর ট্রাই করে লতে পড়তে পারো, ইকোনমিক্সে পড়তে পারো, বাংলায় পড়তে পারো, তারপরে তুমি যদি ইংলিশে পড়তে পারো, তোমার একটা গতি হবে, তুমি জীবনে কিছু করতে পারবা। মনে রাখবা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাকে অনেকটা এগিয়ে দিয়ে যাবে। যে কোনো জায়গা থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তুমি ভালো করতে পারবা, বাট স্পিডটা একটু কম থাকবে। তবে আমার কথা হচ্ছে, যাদের কিছু করার টেন্ডেন্সি থাকে, যাদের প্ল্যান থাকে, আই হ্যাভ টু ডু, এইরকম একটা প্ল্যান থাকে, আমাকে করতেই হবে সামথিং স্পেশাল, সো তুমি অবশ্যই করতে পারবা। তো তোমাদের প্রতি বিনীত অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, সময় নষ্ট করো না, 1 বছর কিছু না। আমি আবারও বলছি, একদম অনেস্টলি বলছি, তোমাকে যদি এটা তোমার জন্য ভুয়া প্ল্যান হয়, তাহলে এটা যেন মানে তোমাদের সবার বরদোয়া কিন্তু এটা আমার কাজে লাগবে, আমার গাড়ে এসে পড়বে। সো 1 বছর কিছু না, তুমি যে 1টা বছর পড়াশোনা করবা, মনে রাখবে এই পড়াশোনা দিয়ে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে, বিদেশ গেলেও কাজে লাগবে। সো আমার কথা হচ্ছে, তুমি যদি ফার্স্ট টাইমার হও, তুমি সেকেন্ড টাইম ট্রাই করো, সর্বোচ্চ ট্রাই করো। এবার আর চান্স পাওয়ার জন্য ট্রাই করবে না, এবার পজিশন টপ করো, 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 50-এর মধ্যে। আমি জাহাঙ্গীরনগর পড়বো, আমি বিউপিতে পড়বো। লক্ষ্য করে, ঢাকার মধ্যে এত ভালো ভালো 2টা বিশ্ববিদ্যালয় আছে, কেন তুমি পড়বা না ভাই? পড়া একই, আবার একটু গুছিয়ে আমরা পড়িয়ে দিব, ডিটেলস পড়িয়ে দিব, আস্তে ধীরে পড়িয়ে দিব, তখন দেখবা প্র্যাকটিস করার হিউজ টাইম পাবা। 1টা বছর ধৈর্য ধরো, আগামী বছর ইনশাআল্লাহ নতুন আইডেন্টিটি নিয়ে পড়বা। যারা ভাবছো সেকেন্ড টাইম দিবা, আর 1 সেকেন্ডও লেট করবা না। যদি কনফিডেন্স থাকে, তাহলে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মানে নর্মাল কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। কারণ আমি তোমাকে এটুকু বলছি, 1 বছর যদি প্রস্তুতি নাও, আগামী বছর, এই বছর তুমি যে কলেজের জন্য ভয় পাচ্ছ, যদি না পাই না, আগামী বছর এর চেয়ে একটা বেটার অপশন তোমার জন্য অবশ্যই ক্রিয়েট হবে। সুতরাং আমি আবারও বলছি, যদি সেকেন্ড টাইম সুযোগ থাকে, কাজে লাগাও ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে চাইতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে, অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে। কারণ তোমার জীবনটা, আমাদের বাংলাদেশে অনেক মানুষ, অনেক স্টুডেন্ট এই অল্প সময়ের মধ্যে, মানে এত মানুষের মধ্যে জীবনে কিছু করা, এটার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। সো আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুক। যারা সেকেন্ড টাইমার ছিলা, তারা যেন মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ন্যাশনাল, যাদের এখনো কোথাও হয় না, এখানের মাধ্যমে যেন আল্লাহ তোমাদেরকে ভবিষ্যৎ গড়ার একটা সহায়ক ভূমিকা পালন করে, উপায় করে দেয়। এবং স্বপ্নকে ছোট করবা না, প্রয়োজনে দেশের বাইরে চলে যাবা, প্রয়োজনে ওই সাবজেক্টে পড়ে ওই একটা ন্যাশনালে ভর্তি হয়ে, সেন্ট্রালে ভর্তি হয়ে সর্বাত্মক ট্রাই করে একটা ভালো সরকারি চাকরি করবা। এইরকম এখন থেকে সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।